সেদিন তার কাছে মাত্র একটি সুযোগ ছিল, একটি ইন্টারভিউ, একটি চাকরি এবং খুব কম সময়। কিন্তু রাস্তায় এক অপরিচিত মহিলা সাহায্যের জন্য দাঁড়িয়েছিলেন। সে ভাবেনি ওই মহিলা কে, সে এটাও ভাবেনি যে দাঁড়িয়ে পড়ার মানে কি হবে। সে শুধু গাড়ি থামালো এবং তাকে সাহায্য করল। সেই মুহূর্তেই তার ইন্টারভিউটা হাতছাড়া হয়ে গেল। সে জানত না যে সে কি হারাচ্ছে, এবং তার এটাও আন্দাজ ছিল না যে সে কাকে সাহায্য করছে। পরে যখন সত্যিটা সামনে এলো, তখন তা এমন ছিল যা সবাইকে চমকে দিল। এই গল্পটা শুধু ভাগ্য বা চাকরির নয়, এটি সেই মুহূর্তের গল্প যখন মানুষ সঠিক এবং সহজের মধ্যে দাঁড়িয়ে থাকে। আপনি যদি তার জায়গায় হতেন, তবে কি করতেন? আপনি কি ইন্টারভিউয়ের জন্য এগিয়ে যেতেন, নাকি সেই অপরিচিতের সাহায্যের জন্য দাঁড়িয়ে পড়তেন? কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি এই গল্পটি সম্পর্কে কি ভাবছেন, এবং এই মুহূর্তে আপনি কোথায় আছেন ও কি করছেন যখন আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যদি আপনি এমন সত্য, আবেগপ্রবণ এবং জীবনের সাথে যুক্ত গল্প পছন্দ করেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন, যাতে এমন গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। এখন দেরি না করে শুরু করা যাক এই গল্প, যা প্রমাণ করেছে যে কখনো কখনো মানবিকতা বেছে নেওয়াই জীবনের সবথেকে বড় ইন্টারভিউ হয়। শীতের সেই সকালটি কিছু বেশি নিস্তব্ধ ছিল। ডিসেম্বর ২২-এর ঠান্ডা হাওয়া পুনের গলিগুলোতে এমনভাবে ঘুরে বেড়াচ্ছিল যেন প্রতিটি দরজার ভেতরে লুকিয়ে থাকা গল্পগুলো শুনে নিতে চায়। সেই হাওয়ার মাঝে একটি ছোট ঘর ছিল, যেখানে রাঘব মিশ্র ধীরে ধীরে দরজা বন্ধ করছিল, খুব ধীরে, যেন আওয়াজ হলে তার মায়ের ঘুম ভেঙে না যায়। ঘরের ভেতরে শান্তা মিশ্র ঘুমোচ্ছিলেন। শ্বাস কিছুটা ভারী ছিল, কিন্তু মুখে সেই শান্ত ভাব যা প্রতিটি মা নিজের সন্তানদের জন্য বাঁচিয়ে রাখেন। রাঘব এক মুহূর্তের জন্য তাকে দেখল। আজ সে থামতে পারত না। আজ তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন ছিল। সে ধারের একটি সাদা জামা পরেছিল, ইস্ত্রি করা নয় কিন্তু পরিষ্কার। জুতো পুরনো ছিল, তবে পালিশ করার চেষ্টা করা হয়েছিল। হাতে একটি ফাইল ছিল, যাতে কাগজ কম আর আশা বেশি ছিল। এটি শুধু একটি ইন্টারভিউ ছিল না, এটি মায়ের ওষুধ, আগামী মাসগুলো আর কিছুটা স্বস্তির স্বপ্ন ছিল। ঘর থেকে বেরোনোর সময় শান্তার চোখ খুলল। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, শুধু এটুকুই বললেন যে ভগবান সাথে রাখুন। রাঘব হাসার চেষ্টা করল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। সে জানত, যদি আজ এই সুযোগ হাত থেকে বেরিয়ে যায়, তবে জীবন আবার তেমনই হয়ে যাবে যেমনটা এখন পর্যন্ত ছিল। রাস্তায় পা রাখতেই ঠান্ডা হাওয়া তার মুখ ছুঁয়ে গেল। বাসস্টপের দিকে এগিয়ে যাবার সময় তার মনে ভয়ও ছিল, আবার আশাও ছিল। ঘড়ির কাঁটা ক্রমাগত এগিয়ে যাচ্ছিল। রাঘবের পদক্ষেপ দ্রুত ছিল, কিন্তু সে কি জানত যে কিছু মিনিটের মধ্যেই জীবন তাকে এমন একটি প্রশ্ন করতে চলেছে যার উত্তর কোনো বইতে লেখা থাকে না। কখনো কখনো সবথেকে বড় পরীক্ষা সেখানেই আসে যেখানে মানুষকে বেছে নিতে হয় সময় এবং মানবিকতার মধ্যে। রাঘব মিশ্রর জীবনের মুশকিলগুলো কোনো একদিন হঠাৎ আসেনি। সেগুলো তার সাথে নিঃশব্দে বাড়তে থাকল, যেন প্রতি বছর তার কাঁধে আরও কিছুটা বোঝা রেখে দেওয়া হয়েছিল। যখন তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, তখন রাঘব এত ছোট ছিল যে দুঃখের অর্থ পুরোপুরি বুঝতেও পারেনি। কিন্তু সেই দিনের পর ঘরের দায়িত্বের আকার বদলে গেল। কোনো ঘোষণা ছাড়া, কোনো আলোচনা ছাড়া সেই দায়িত্ব ধীরে ধীরে রাঘবের দিকে সরে এলো। শান্তা মিশ্র কখনো নিজের পরিস্থিতির বোঝা ছেলের ওপর চাপাননি। তিনি কখনো অভিযোগ করেননি, কখনো নিজের কষ্টকে শব্দে প্রকাশ করেননি। কিন্তু রাঘব সব দেখত। ডাক্তারের প্রেসক্রিপশন, ওষুধের খরচ এবং মাসের শেষে খালি হয়ে যাওয়া পকেট। সে বুঝে গিয়েছিল যে এই ঘরের স্বপ্নকে সবসময় প্রয়োজনের পরেই জায়গা দেওয়া হতে পারে। লেখাপড়ায় তার মন বসত। বই তার কাছে শুধু জ্ঞানের মাধ্যম ছিল না, সেগুলো এমন একটি জানালা ছিল যা দিয়ে সে কিছুক্ষণের জন্য নিজের সীমাবদ্ধতার বাইরে উঁকি দিতে পারত। কিন্তু স্বপ্ন আর দায়িত্বের মাঝখানের দূরত্ব খুব তাড়াতাড়ি পরিষ্কার হতে লাগল। কলেজের ফি, আসা যাওয়ার খরচ এবং ঘরের প্রয়োজন প্রতিবার হিসেব করার সময় একটি প্রশ্ন খাড়া করত: এই রাস্তা কতদূর পর্যন্ত যাবে? এই সিদ্ধান্ত কোনো এক রাতে হয়নি। এটি অনেক অপূর্ণ ঘুম আর লম্বা নিস্তব্ধতার মাঝে ধীরে ধীরে পাকা হয়েছিল। একদিন রাঘব নিজের বইগুলো কাপড়ে জড়িয়ে আলমারির উপরে রেখে দিল। সে কাউকে কিছু বলল না, না বন্ধুদের, না কলেজকে। এটি হার মেনে নেওয়া ছিল না, এটি পরিস্থিতি বুঝে নেওয়া সিদ্ধান্ত ছিল। তারপর সে প্রতিটি কাজ করল যা সে পেল।
কখনো চায়ের দোকানে, কখনো মাল বইতে, কখনো কোনো বৃদ্ধের জন্য ওষুধ আনতে। যা কিছু রোজগার করল তা ঘরের প্রয়োজনে চলে গেল। সে নিজের ইচ্ছাগুলোকে এড়িয়ে যেতে শিখল। না সে নিজের জীবনের তুলনা অন্যদের সাথে করল, না এটা জিজ্ঞেস করল যে তার ভাগ্যেই কেন এটা এলো। ইয়েরওয়াড়ার গলিগুলোতে মানুষ তাকে চিনত। কেউ সাহায্য চাইলে সে না বলতো না। কিছু মানুষ বলতো যে সে খুব সহজ সরল এবং দুনিয়া এমন মানুষদের ক্লান্ত করে দেয়। রাঘব হাসত। তার মনে হতো যে মানুষ যদি নিজের সিদ্ধান্তে নিজের সাথেই নজর মেলাতে না পারে তবে এগিয়ে যাওয়ার মানেই বাকি। সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, শান্তার নিঃশব্দে তার কাছে বসতেন। সেই খামোশিতে কোনো প্রশ্ন থাকত না, কোনো অভিযোগ থাকত না, শুধু একটি ভরসা থাকত। রাঘব জানত যে তার জীবন কোনো বড় মঞ্চে চলছে না, কিন্তু তার প্রতিটি পরিশ্রম কারো জন্য খুব দামি। এবং হয়তো এই কারণেই যখন সে সেই সকালে ইন্টারভিউয়ের জন্য বেরিয়েছিল, তখন তার পদক্ষেপে শুধু তাড়াহুড়ো ছিল না, বরং একটি পুরো অতিবাহিত জীবনও সাথে চলছিল। রাঘব কখনো নিজকে বলেনি যে সে পড়াশোনা ছেড়ে দিয়েছে। সে শুধু এটা মেনে নিয়েছিল যে জীবন তাকে কিছুটা অপেক্ষা করতে বলেছে। দিন কাটতে থাকল, কাজ বদলতে থাকল, এবং সময় নিজের সাথে অনেক অভ্যাস নিয়ে এলো। কিন্তু মনের ভেতরে কোথাও একটি খালি জায়গা সবসময় রয়ে গেল। কখনো কখনো রাতে কাজ থেকে ফেরার পর সে আলমারির কাছে গিয়ে দাঁড়াত, কোনো কিছু না খুলে, কোনো কিছু না ছুঁয়ে, যেন সে কোনো জিনিস নয় বরং নিজেরই অতিবাহিত সময়কে দেখছিল। কাজ তাকে অনেক কিছু শেখালো, কিন্তু সেই শিক্ষা বইয়ের থেকে আলাদা ছিল। সেই শিক্ষা এই ছিল যে ক্লান্তি কিভাবে মুখে আসতে না দেওয়া যায়, কম সামর্থ্যেও মাস কিভাবে পুরো করা যায়, এবং দায়িত্ব মানুষকে কথা বলার আগে চুপ থাকা শিখিয়ে দেয়। রাঘব নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছিল, কিন্তু সে নিজের ভেতরে ওঠা প্রশ্নগুলোকে পুরোপুরি চেপে রাখেনি। সে জানত যে জীবন শুধু কাটিয়ে দেওয়ার নাম নয়, কোথাও না কোথাও তাতে এগিয়ে যাওয়ারও জায়গা থাকে। যখন সে অন্যদের নিজের পড়াশোনা বা ভবিষ্যতের পরিকল্পনার কথা বলতে শুনত, তখন সে সেই কথাবার্তা থেকে একটু দূরে সরে যেত। তা এজন্য নয় যে তার খারাপ লাগত, বরং এজন্য যে সে এখন আর সেই দুনিয়ার অংশ ছিল না। সে নিজেকে এটা বুঝিয়েছিল যে প্রতিটি রাস্তা প্রত্যেকের জন্য নয়, এবং কিছু মানুষকে নিজের সুযোগের জন্য বেশি অপেক্ষা করতে হয়। এই চিন্তা তাকে দুর্বল বানাত না, বরং তাকে শান্ত রাখত। এরবার গলিগুলোতে কাজ করার সময় সে এটাও দেখল যে পরিশ্রম আর ফল সবসময় একসাথে চলে না। কিছু মানুষ বেশি চেষ্টা ছাড়াই এগিয়ে যায়, এবং কিছু মানুষ পুরো সততার সাথে সেখানেই থমকে থাকে। রাঘব একে অন্যায় বলে উড়িয়ে দেয়নি, সে একে জীবনের স্বভাব বলে মেনে নিয়েছিল। সে জানত যে যদি তাকে এগিয়ে যেতে হয় তবে শোরগোল করে নয়, বরং নিজের পথে এগিয়ে যেতে হবে। সে নিজের ভেতরে একটি ছোট্ট আশাকে সামলে রেখেছিল, খুব বড় নয়, শুধু এটুকুই যাতে সে তার রোজ সাথে নিয়ে চলতে পারে। সেই আশাই প্রতিশ্রুতি দিত না যে সব কিছু বদলে যাবে, কিন্তু এই ভরসা নিশ্চয়ই দিত যে যদি কখনো সুযোগ সামনে আসে তবে সে নিজের সাথে নজর মেলাতে লজ্জা পাবে না। এই ভরসাই তাকে ক্রমাগত কাজ করে যাওয়ার শক্তি দিল, এবং এই শিক্ষাই তাকে দিল যে অপেক্ষাও এক ধরনের প্রস্তুতি হয়। যখন ইন্টারভিউয়ের ফোন এলো, তখন সে কাউকে কিছু বলল না, না নিজের ঘাবড়ানোর কথা, না নিজের আশার কথা। সে সেই সকালে শুধু একটি চাকরির জন্য বেরোয়নি, সে নিজের সাথে সেই সব কিছু নিয়ে বেরিয়েছিল যা সে এতকাল নিঃশব্দে সহ্য করেছিল। আর হয়তো এই কারণেই যখন রাস্তায় পরিস্থিতি তাকে আটকানোর চেষ্টা করল, তখন সে শুধু সময়কে দেখল না, সে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকেও দেখল, এবং সেখান থেকেই তার গল্পের একটি নতুন মোড় শুরু হল। রাঘবের জীবন একটি নির্দিষ্ট ছন্দে বইছিল। সকালে তাড়াতাড়ি ওঠা, কাজে বেরিয়ে যাওয়া এবং সারাদিন আলাদা আলাদা জায়গায় পরিশ্রম করা। কখনো চায়ের দোকানে, কখনো গোডাউনে, কখনো কারোর জন্য মাল পৌঁছে দেওয়ার কাজ। প্রতিটি জায়গায় মানুষ বদলে যেত, কিন্তু কাজের বোঝা একই থাকত। বাইরে থেকে দেখতে সব সাধারণ লাগত, কিন্তু রাঘবের ভেতরে এই সাধারণ জীবন ধীরে ধীরে ক্লান্তিতে বদলে যাচ্ছিল। সে কারোর কাছে অভিযোগ করত না, শুধু নিজের কাজ করে যেত, যেন এটাই তার প্রাপ্য। কাজের সময় সে মানুষকে মন দিয়ে দেখা শিখে নিয়েছিল। কিছু মানুষ সামান্য কথায় গলা চড়িয়ে দিত, কিছু মানুষ কাজ না করেও এগিয়ে যেত। রাঘব ওই দুরকমের ছিল না। যদি কোথাও কারোর কাজ আটকে যেত, তবে সে না বলতেই সাহায্য করে দিত। অনেকবার এমন হয়েছে যে কাজ শেষ হয়ে গেছে, কিন্তু তার নাম কোথাও আসেনি। সে কখনো জিজ্ঞেস করেনি যে তার পাওনা কোথায় গেল। সে শুধু এটুকুই দেখত যে কাজ যেন থেমে না থাকে। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় রাস্তার ভিড় তার কাছে প্রতিদিন একই রকম মনে হতো। মানুষ দ্রুত পদক্ষেপে চলত, যেন কারোর কোথাও পৌঁছনোর খুব তাড়া। রাঘবও চলত, কিন্তু তার চালে অস্থিরতা থাকত না।
তার কাছে দিনটি ঠিকঠাক শেষ হওয়াটাই যথেষ্ট ছিল। সে রাস্তায় দাঁড়িয়ে শহর দেখত, দোকানের আলো, বাস স্টপে দাঁড়িয়ে থাকা মানুষ, এবং অনুভব করত যে সবাই নিজের নিজের লড়াই লড়ছে, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে। বাড়ি পৌঁছানোর পর সে প্রায়ই বেশিক্ষণ বাইরেই বসে থাকত, ঘরের ভেতরে যাওয়ার তাড়া থাকত না। তার মনে হতো বাইরের হাওয়ায় কিছুটা স্বস্তি আছে, ভেতরে সেই একই দেওয়াল ছিল, সেই একই নিস্তব্ধতা। তবুও সে জানত যে এটাই তার ঘর, তার জীবন এখানেই টিকে আছে। কখনো কখনো তার মনে হতো যে তার জীবন যেন থমকে গেছে, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে বুঝিয়ে নিত যে থমকে যাওয়া আর হার মেনে নেওয়া এক জিনিস নয়। দিন এভাবেই কাটতে থাকল, কোনো বড় পরিবর্তন নেই, কোনো বড় শোরগোল নেই। কিন্তু সেই শান্তির মাঝেই একদিন তার ফোন বেজে উঠল। এটি কোনো লম্বা কথোপকথন ছিল না, শুধু একটি সাধারণ তথ্য, ইন্টারভিউয়ের সময় এবং জায়গা। ফোন কাটার পর রাঘব কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না যে সে খুশি নাকি ঘাবড়ে আছে, হয়তো দুটোই। সে কাউকে কিছু বলল না, না বাড়িতে, না কোনো বন্ধুকে। সে জানত যে এই সুযোগ সে হঠাৎ পায়নি। এটি সেই সব দিনের ফল যখন সে না দেখে না গুণে কাজ করেছিল। সে নিজের সাথে কোনো প্রতিশ্রুতি করল না, শুধু এটুকুই ঠিক করল যে সে সময়ে পৌঁছাবে। আগে কি হবে তা ভাবা সে ছেড়ে দিল। সেই রাতে সে তাড়াতাড়ি ঘুমোতে পারল না। বাইরে থেকে সবকিছু আগের মতোই ছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা নড়ে উঠেছিল, যেন জীবন তার স্থির ছন্দে হালকা করাঘাত করেছে। সে জানত না যে এই করাঘাত তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু এটা তার অবশ্যই অনুভব হচ্ছিল যে পরের দিনের সূর্য তার এখন পর্যন্ত চলা জীবনকে আগের মতো থাকতে দেবে না। ফোন কাটার পর রাঘব অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। হাতে ধরা মোবাইল এখন শান্ত ছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। এটি কোনো হঠাৎ উথলে ওঠা আনন্দ ছিল না, না এমন কোনো ভয় যা তাকে আষ্টেপৃষ্টে ধরবে। এটি একটি সাবধানী আশা ছিল, যা অনেক দিন পর ফিরে আসে এবং মানুষকে বলে যে সামলে চলো। রাঘব জানত যে যদি সে এই আশাকে খুব শক্ত করে ধরে নেয়, তবে তার ভেঙে যাওয়ার শব্দ ততটাই জোরে হবে। তাই সে নিজেকে সামলে রাখল। সেদিন কাজ করার সময় তার হাত সেটাই করতে থাকল যা রোজ করে, কিন্তু মন কোথাও অন্য জায়গায় ঘুরে নাড়াতে লাগল। সে বারবার সময়ের হিসেব নিচ্ছিল, রাস্তার কথা ভাবছিল, এবং এটাও যে সেখানে পৌঁছে সে কি বলবে। তার কাছে কোনো বড় গল্প ছিল না, কোনো এমন অভিজ্ঞতা ছিল না যা সে সাজিয়ে রাখতে পারে। তার কাছে শুধু সেই জীবনটি ছিল যা সে এখন পর্যন্ত কাউকে না দেখিয়ে কাটিয়েছিল। সে জানত না যে এটি যথেষ্ট হবে কিনা, কিন্তু এটাই তার সত্যি ছিল। সন্ধ্যায় ফেরার সময় শহরটা তার কাছে কিছু আলাদা মনে হলো। সেই একই রাস্তা, একই বাস স্টপ, একই দোকানের আলো, কিন্তু আজ সবকিছু অনেক বেশি পরিষ্কার দেখা যাচ্ছিল। যেন তার চোখ শুধু সামনের রাস্তা দেখছে না, বরং সামনে আসা আগামীকালকে হাতড়ানোর চেষ্টা করছে। সে মনে মনে ঠিক করল যে সে কিছুটা আগে বেরোবে, দেরির কোনো অবকাশ রাখবে না। এটি ভেবে তার প্রথমবার মনে হল যে এই ইন্টারভিউ শুধু চাকরির প্রশ্ন নয়, এটি তার নিজের প্রস্তুতিরও পরীক্ষা। বাড়ি পৌঁছে সে নিঃশব্দে পরের দিনের প্রস্তুতি নিল। কোনো তাড়াহুড়ো নেই, কোনো লোক দেখানো ব্যাপার নেই, শুধু এটুকুই খেয়াল রাখল যে সব ঠিক থাকে। সে জানত যে এই ছোট বিষয়গুলো হয়তো কারো কাছে গুরুত্ব পাবে না, কিন্তু তার কাছে জরুরি ছিল। এটি তার নিজের সাথে করা একটি প্রতিশ্রুতি ছিল যে সে এই সুযোগের সামনে নিজেকে ছোট ভাববে না। রাত গভীর হতে থাকল, কিন্তু ঘুম সহজে এলো না। ছাদের দিকে তাকিয়ে তার মনে পুরনো দিনের ছবিগুলো আসতে থাকল। সেই দিনগুলো যখন সে বিনা অভিযোগে কাজ করেছিল, সেই সন্ধ্যাগুলো যখন ক্লান্তি ছাড়া আর কিছু সাথে আনেনি, এবং সেই সিদ্ধান্তগুলো যা সে কাউকে না জিজ্ঞেস করে নিয়েছিল। সে এটা বুঝে গেল যে যদি কাল কিছু না বদলায়, তবুও সে নিজের আজ থেকে পালাতে পারবে না, এবং যদি কিছু বদলে যায় তবে সেই পরিবর্তনকে সামলানোর সাহসও তাকে রাখতে হবে। তার এটাও মনে পড়ল যে সে কখনো জোর করে কিছু চায়নি, এই সুযোগটিও সে চায়নি। হয়তো এই কারণেই সে একে কোনো পুরস্কার হিসেবে দেখছিল না, এটি তার কাছে একটি পরীক্ষা ছিল, এমন পরীক্ষা যাতে প্রশ্ন বাইরে থেকে কম আর ভেতর থেকে বেশি আসে। গভীর রাতে কখন ঘুম এলো সে বুঝতে পারল না। বাইরে শহর নিজের গতিতে চলতে থাকল। পরের সকাল কি নিয়ে আসবে তা রাঘব জানত না। শুধু এটুকুই জানত যে সে সময়ে উঠবে, সময়ে বেরোবে, এবং যা কিছু সামনে আসবে তার থেকে নজর সরাবে না। কখনো কখনো জীবন শুধু এটাই দেখতে চায় যে মানুষ তার প্রশ্ন থেকে পালায় নাকি তাদের দেখেও এগিয়ে চলে। শীতের সেই সকালটি আসার চেয়েও বেশি ঠান্ডা ছিল।
অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি, কিন্তু শহর ধীরে ধীরে নিজের ঘুম থেকে জেগে উঠছিল। রাঘব সময়ে উঠল, কোনো ঘাবড়ানো ছাড়াই, কিন্তু ভেতরে একটি সতর্কতা নিয়ে সে মায়ের দিকে দেখল, যিনি তখনও ঘুমোচ্ছিলেন। সে তাকে জাগাতে চাইল না। সে চুপচাপ তৈরি হল, দরজা ধীরে ধীরে বন্ধ করল এবং বাইরে বেরিয়ে এলো। ঠান্ডা হাওয়া মুখে লাগতেই সে পরিষ্কার অনুভব করল যে আজকের দিনটি সাধারণ নয়। রাস্তায় পা রাখতেই রোজকার আওয়াজগুলো শোনা যেতে লাগল, বাসের শব্দ, দূর থেকে আসা গাড়ির আওয়াজ এবং মানুষের দ্রুত চলা, সবকিছু পরিচিত ছিল। তবুও রাঘবের নজর আজ আলাদা ছিল। সে বারবার ঘড়ি দেখছিল না, কিন্তু সময়ের অনুভূতি তার সাথে চলছিল। প্রতিটি পদক্ষেপের সাথে এই কথা মনে ছিল যে আজ দেরির কোনো সুযোগ নেই। বাসস্টপের দিকে এগিয়ে যাওয়ার সময় সে নিজেকে কোনো প্রশ্ন করল না। সে শুধু হাঁটছিল, যেন রাস্তাই তাকে সামলে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভিড় ধীরে ধীরে বাড়তে লাগল। মানুষ নিজের নিজের কাজে ডুবেছিল। কেউ ফোনে কথা বলছিল, কেউ তাড়াতাড়ি রাস্তা পার হচ্ছিল। রাঘব রাস্তার ওপারে দেখল এবং পা বাড়াতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ ব্রেকের তীব্র আওয়াজ বাতাসে প্রতিধ্বনিত হল। তার ঠিক পরেই ধাতব সংঘর্ষের ভারী আওয়াজ এলো। কিছু মুহূর্তের মধ্যেই পরিবেশ বদলে গেল। কিছুটা দূরে একটি গাড়ি রাস্তার ধারে এসে থেমে গিয়েছিল এবং আশেপাশে মানুষ জড়ো হতে লাগল। রাঘবের নজর সেখানেই আটকে গেল। সে দেখল যে একজন মহিলা গাড়ি থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছেন। মুখ ফ্যাকাশে ছিল, হাত কাঁপছিল এবং চলায় ভারসাম্য ছিল না। তিনি দাঁড়িয়ে তো ছিলেন, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি ঠিক নেই। সেই মুহূর্তেই রাঘবের ভেতরে তোলপাড় শুরু হল। এক মুহূর্তের জন্য সে ভাবল যে অন্য কেউ সাহায্য করে দেবে এবং সে থেমে যাওয়ার ঝুঁকি নিতে পারবে না। এই চিন্তা খুব ছোট ছিল, কিন্তু খুব সত্যিও ছিল। পরের মুহূর্তেই তার এটাও মনে হল যে যদি সে এখন এগিয়ে যায়, তবে এই দৃশ্য তাকে দীর্ঘ সময় তাড়া করবে। সে একবার আশেপাশে দেখল, কিছু মানুষ দাঁড়িয়েছিল, কিছু মানুষ ফোন বের করছিল, কিন্তু কেউ এগিয়ে যাচ্ছিল না। রাঘব দীর্ঘশ্বাস নিল। তার পা কিছু সেকেন্ডের জন্য থমকে গেল, যেন সে নিজেকে বোঝার চেষ্টা করছে। তারপর সে দিক বদলে নিল। সে ভিড়ের মাঝখান দিয়ে এগিয়ে গেল, মহিলাটিকে সাহায্য করল এবং তাকে রাস্তা থেকে একটু দূরে বসাল। কারো কাছে জল চাইল, কাউকে সাহায্যের জন্য ফোন করতে বলল। তার হাত হালকা কাঁপছিল, কিন্তু গলা স্থির ছিল। সেই মুহূর্তে সে জানত না যে এই মহিলা কে, এবং না এটা যে তার এই থেমে যাওয়া তার জীবনকে কোন দিকে ঘুরিয়ে দেবে। সময় সেখানে থেমে থাকেনি। ট্রাফিকের শব্দ, মানুষের ফিসফিসানি এবং অ্যাম্বুলেন্সের আওয়াজ সবকিছু একসাথে চলছিল। যখন মহিলাটিকে নিয়ে যাওয়া হলো, তখন রাঘব স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে দূরে সেই রাস্তার দিকে দেখল যা তাকে ইন্টারভিউ পর্যন্ত নিয়ে যেত। সেই রাস্তা এখন তার থেকে কিছুটা দূরে সরে গেছে। সেই মুহূর্তে তার ভেতরে কোনো তীব্র অনুশোচনা ছিল না, শুধু একটি ভারী শান্তি ছিল, যেন সে কোনো প্রশ্নের উত্তর নিজের মতো করে দিয়ে দিয়েছে। সেই সকালে রাঘব জানত না যে আগে কি হতে চলেছে। সে শুধু এটুকুই জানত যে সে সেখান থেকে মুখ ঘুরিয়ে নিতে পারত, কিন্তু সে তা করেনি। এবং কখনো কখনো জীবন মানুষকে তার সিদ্ধান্তের মাধ্যমে তার গল্পের পরবর্তী অধ্যায়ে পৌঁছে দেয়। হাসপাতালের সাদা দেওয়ালের মাঝে বসে রাঘব অনুভব করছিল যে এখানে সময় বাইরের দুনিয়ার মতো চলে না। রাস্তায় যেখানে সবাই তাড়াহুড়োর মধ্যে থাকে, সেখানে এই জায়গায় প্রতিটি মুহূর্ত নিজের গতিতে কাটে। অ্যাম্বুলেন্সের শব্দ এখন দূরে চলে গেছে, কিন্তু তার প্রভাব এখনও তার ভেতরে কোথাও আটকে ছিল। নার্সরা মহিলাটিকে ভেতরে নিয়ে যাচ্ছিল, ডাক্তাররা প্রশ্ন করছিলেন এবং রাঘব তাদের পেছনে চলতে থাকল, যেন সে অন্য কারো নয়, বরং নিজেরই সিদ্ধান্তের সাথে এগিয়ে চলেছে। এমার্জেন্সি রুমের বাইরে রাখা বেঞ্চে বসতেই সে নিজের শরীরের ক্লান্তি পরিষ্কার অনুভব করল। আঙুলে ধুলো জমেছিল, জামা আলুথালু হয়ে গিয়েছিল এবং কপালে ঘামের ঠান্ডা স্তর ছিল। সে পকেট থেকে মোবাইল বের করল এবং সময় দেখল। ইন্টারভিউয়ের সময় এখন পেরিয়ে গেছে। এই অনুভূতি হঠাৎ আসেনি, এটি ধীরে ধীরে ভেতরে নামল, যেন কোনো কথা যা মন আগেই মেনে নিয়েছিল। না ভেতরে কোনো রাগ ছিল না, না কারো প্রতি অভিযোগ, শুধু একটি ভারী ক্লান্তি ছিল যা শরীরের চেয়ে মনে বেশি নেমে গিয়েছিল। সে সেখানেই বসে রইল। আশেপাশে মানুষ আসা যাওয়া করতে থাকল,
কেউ নিজের রোগীর জন্য চিন্তিত ছিল, কেউ ডাক্তারকে প্রশ্ন করছিল। প্রতিটি মুখে নিজের নিজের গল্প ছিল। সেই সবার মাঝে রাঘব এটা বুঝতে পারল যে তার নিজের গল্প এখন সেখানেই থমকে গেছে যেখানে তাকে থামতে হয়েছিল। কিছুক্ষণ পর একজন নার্স বাইরে এলেন এবং তার নাম জিজ্ঞেস করলেন। রাঘব কোনো প্রশ্ন ছাড়াই কাগজে সই করে দিল। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে সে রোগীর কোনো আত্মীয় কিনা, তখন সে মাথা নেড়ে না বলল এবং শুধু এটুকুই বলল যে সে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে তার এই অনুভূতি হল যে কখনো কখনো পরিস্থিতি এমন সম্পর্ক তৈরি করে দেয় যার কোনো নাম হয় না, কিন্তু দায়িত্ব পুরো থাকে। বসে বসে তার মনে মায়ের মুখ ভেসে উঠল। সে ভাবল যে বাড়ি গিয়ে কি বলবে। সে কি বলবে যে ইন্টারভিউ হাতছাড়া হয়ে গেছে, নাকি এটা যে সে কোনো অপরিচিতকে সাহায্য করেছে? কোনো কথাই সহজ ছিল না। সে প্রথমবার এটা অনুভব করল যে সঠিক সিদ্ধান্ত সবসময় হালকা হয় না। কিছু সিদ্ধান্ত এমনও হয় যা মানুষকে ভেতর থেকে ক্লান্ত করে দেয়, যদিও সে সেগুলো ছাড়তে চায় না। কিছু সময় পর ডাক্তার বাইরে এলেন এবং জানালেন যে মহিলাটি এখন বিপদমুক্ত এবং তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এটি শুনে রাঘবের শ্বাস কিছুটা হালকা হল। সে দূর থেকে সেই মহিলাকে দেখল, যিনি এখন শান্ত হয়ে শুয়েছিলেন। সেই মুহূর্তে সে এটা বুঝে গেল যে তার থেমে যাওয়া বৃথা যায়নি। সে নিঃশব্দে উঠল এবং হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে এল। বাইরে সূর্য কিছুটা ওপরে উঠে গিয়েছিল। রাস্তা একই ছিল, শহর একই ছিল, কিন্তু রাঘবের কাছে সবকিছু বদলে গেছে বলে মনে হল। সে আরও একবার সময় দেখল, কিন্তু এখন তাতে আগেকার মতো অস্থিরতা ছিল না। দেরি হয়ে গিয়েছিল এবং সে তা মেনে নিয়েছিল। তার ভেতরে একটি অদ্ভুত শূন্যতা ছিল, কিন্তু তার সাথে এক শান্ত স্বীকৃতি ছিল। সে জানত না যে আগে কি হবে, চাকরি মিলবে কিনা, মায়ের ওষুধের ব্যবস্থা কিভাবে হবে। এই সব প্রশ্ন এখনও তার সাথেই ছিল, কিন্তু একটি কথা পরিষ্কার ছিল। সেই সকালে সে সময়ের বদলে মানুষকে বেছে নিয়েছিল এবং এখন সে সেই পছন্দের সাথেই বাঁচার জন্য প্রস্তুত ছিল, কোনো অনুশোচনা ছাড়া, কোনো অভিযোগ ছাড়া। হাসপাতাল থেকে বেরোনোর সময় রাঘব আরও একবার রাস্তার দিকে দেখল। সেই একই সকাল, একই শহর, একই আস্থা। তফাৎ শুধু এটুকুই যে এখন তার ভেতরে কোনো তাড়াহুড়োর শব্দ ছিল না। তবুও সে কোম্পানির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল, হয়তো এই কারণেই যে ফেরার সময় তার মনে কোনো অপূর্ণতা না থাকে। সে জানত যে যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু সেখানে না পৌঁছে ফিরে আসা তাকে নিজের চোখে ছোট করে দিত। বাসের জানালা দিয়ে বাইরে শহর নিজের ছন্দে চলতে দেখা যাচ্ছিল। অফিসের দিকে এগিয়ে যাওয়া মানুষ, খুলে যাওয়া দোকানের শাড়ি এবং বাড়তে থাকা ট্রাফিক সবকিছু আগের মতোই ছিল, কিন্তু রাঘবের কাছে সবকিছু কিছুটা ভারী মনে হচ্ছিল। তার হাতে ধরা ফাইলটি এখন শুধু কাগজের স্তূপ মনে হচ্ছিল না, যেন তাতে পুরো দিনটি মিশে আছে। সে জানালা থেকে নজর সরাজ এবং ভেতরে তাকানোর চেষ্টা করল, কিন্তু সেখানে শব্দ ছিল না, শুধু ক্লান্তি ছিল। কোম্পানির বিল্ডিং সামনে আসতে সে পা ধীর করে নিল। উঁচু দেওয়াল, কাচের প্রবেশপথ এবং ভেতরে আসা যাওয়া করা দ্রুত পদক্ষেপ। সে নিজের জামাটি সোজা করার চেষ্টা করল, কিন্তু ভাঁজগুলো রয়েই গেল। এটি তাকে বিরক্ত করছিল না। সে এখন নিজেকে সাজাতে নয়, শুধু সামলাতে চাইছিল। ভেতরে পা রাখতেই ঠান্ডা নিস্তব্ধতা আর চকচকে মেঝে তাকে এক আলাদা দুনিয়ায় নিয়ে এলো। সে রিসেপশনে নিজের নাম জানাল। স্বরটি সাধারণ ছিল, কোনো অনুরোধ ছাড়াই। স্ক্রিনে তথ্য দেখে সামনে বসা মহিলা শান্ত স্বরে জানালেন যে ইন্টারভিউয়ের প্রক্রিয়া শেষ হয়ে গেছে। তার কথায় কোনো কঠোরতা ছিল না, কিন্তু নিয়মের স্পষ্টতা ছিল। রাঘব মাথা নাড়ল। সে কিছু বলল না, না কোনো কারণ দেখাল, না কোনো গল্প শোনাল। সে জানত যে এখানে কারণ নয়, সময় গুরুত্ব পায়। সে একপাশে সরে গেল এবং পাশে রাখা একটি চেয়ারে বসে পড়ল। আশেপাশের পরিবেশ নিজের কাজে ডুবেছিল। মানুষ ফোনে কথা বলছিল, কেউ হাসছিল, কেউ দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছিল। সেই চকচকে নিস্তব্ধতার মাঝে রাঘব প্রথমবার এটা অনুভব করল যে সে কতটা ক্লান্ত। এই ক্লান্তি শরীরের ছিল না, এটি সেই দিনটির ছিল যা খুব লম্বা হয়ে গিয়েছিল। তার মনে মায়ের মুখ ভেসে উঠল, কিন্তু সে তাকে থামিয়ে দিল। সে এখন কোনো উত্তরের কথা ভাবতে চাইছিল না। সে উঠতেই যাচ্ছিল, এমন সময় তার মনে হল আশেপাশের কোলাহল বদলে যাচ্ছে। কথাবার্তা কমে গেল, কিছু মানুষ নিজে থেকেই একপাশে সরে গেল। রাঘব মাথা তুলল।
সামনে দিয়ে একজন মহিলা আসছিলেন। চালে আত্মবিশ্বাস ছিল, কিন্তু মুখে সকালের ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। তার একটি হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। সেই একই চোখ, সেই একই মুখ যা সে সকালে রাস্তায় দেখেছিল। মহিলাটি রিসেপশনের দিকে দেখলেন এবং সাধারণ স্বরে একটি নাম বললেন, রাঘব মিশ্র। সেই নামের সাথেই কিছু দৃষ্টি তার দিকে ঘুরল। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার ভেতরে কোনো উৎসাহ ছিল না, না ভয়, শুধু একটি নিস্তব্ধতা যা হঠাৎ খুব গভীর হয়ে গেল। সে তখনও জানত না যে এই ডাক কি নিয়ে এসেছে, কিন্তু সে এটা বুঝে গিয়েছিল যে যে দিনটিকে সে শেষ বলে ধরে নিয়েছিল, সেই দিনটির হয়তো এখনও নিজের শেষ কথাটি বলা বাকি আছে। রাঘব মহিলার পেছনে পেছনে চলতে থাকল এবং কাচের দরজা বন্ধ হয়ে গেল। ভেতরে প্রবেশ করতেই বাইরের শোরগোল যেন হঠাৎ থেমে গেল। ভেতরের পরিবেশ শান্ত ছিল, কিন্তু সেই শান্তি অস্বস্তিকর ছিল না। মহিলার পদক্ষেপ স্থির ছিল, যেন এই রাস্তাটি তার কাছে নতুন নয়। রাঘব এক মুহূর্তের জন্য তার হাতে বাঁধা ব্যান্ডেজটি দেখল এবং তারপর নজর সরিয়ে নিল। সকালের দৃষ্টিটি মনে ভেসে উঠল, কিন্তু সে তাকে আঁকড়ে ধরে রাখল না। এখন সে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে আসেনি। ঘরে পৌঁছে মহিলা বসার ইশারা করলেন। রাঘব চেয়ারে সোজা হয়ে বসে পড়ল। সে নিজের পোশাক বা নিজের অবস্থার কথা ভাবল না। তার ভেতরে এখন সাফাই দেওয়ার কোনো তাড়া ছিল না। মহিলা সামনে রাখা ফাইলটি খুললেন, তারপর না দেখেই বন্ধ করে দিলেন, যেন কাগজের চেয়ে জরুরি অন্য কিছু ছিল। তিনি রাঘবের দিকে তাকালেন এবং সাধারণ স্বরে জিজ্ঞেস করলেন যে সে সকালে নির্দিষ্ট সময়ে কেন পৌঁছাতে পারেনি। রাঘব উত্তর দিতে কোনো তাড়াহুড়ো করল না। সে মাথা কিছুটা নিচু করল এবং তারপর কোনো অলঙ্কার ছাড়াই জানাল যে রাস্তায় কি হয়েছিল। সে না কাউকে দোষ দিল, না নিজের প্রশংসা করল। সে শুধু সেটুকুই বলল যা সে দেখেছিল এবং করেছিল। ঘরে কোনো উত্তেজনা ছিল না। মহিলা মন দিয়ে শুনতে থাকলেন। যখন রাঘবের কথা বলা শেষ হল, তখন তিনি শুধু এটুকুই বললেন যে আজ সকালে রাস্তায় অনেক লোক ছিল, কিন্তু এগিয়ে সেই এলো যে থামার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি রাঘবকে জিজ্ঞেস করলেন যে সে কি সেই মুহূর্তে জানত যে সে কাকে সাহায্য করছে। রাঘব মাথা নেড়ে না বলল। সে বলল যে সেই মুহূর্তে এটি জানা জরুরি ছিল না। এই উত্তর শুনে মহিলা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি চেয়ারে হেলান দিয়ে বললেন যে এই জায়গায় কাজ করার জন্য কেবল যোগ্যতাই যথেষ্ট নয়। এখানে প্রতিদিন এমন সিদ্ধান্তও নিতে হয় যার উল্লেখ কোনো আবেদনপত্রে থাকে না। রাঘব নিঃশব্দে শুনতে থাকল। সে এটা পরিষ্কার অনুভব করছিল যে এটি কোনো আনুষ্ঠানিক কথাবার্তা নয়, এটি কোনো প্রতিশ্রুতিও ছিল না। মহিলা পরিষ্কার শব্দে বললেন যে তিনি তাকে সরাসরি কোনো পদে রাখছেন না, এখানে কারো ওপর দয়া করা হয় না। কিন্তু তিনি এটাও বললেন যে তিনি তাকে একটি সুযোগ দিতে চান, এমন একটি সুযোগ যেখানে সে নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পারে। রাঘব দীর্ঘশ্বাস নিল। এটি স্বস্তির নিঃশ্বাস ছিল না, বরং সেই উত্তেজনার শিথিল হওয়া ছিল যা সে সকাল থেকে ভেতরে ধরে রেখেছিল। সে ধন্যবাদ জানাল না, সে শুধু মাথা নাড়ল। তার জন্য এটুকুই যথেষ্ট ছিল যে তার কথা শোনা হয়েছে এবং তাকে একটি পথ দেখানো হয়েছে। কথাবার্তা শেষ হল। রাঘব ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। সেই একই করিডোর, সেই একই আলো, কিন্তু তার পদক্ষেপ এখন আগের মতো ভারী ছিল না। বাইরে বেরোনোর সময় সে ভাবল না যে আগে কি হবে। সে শুধু এটুকুই বুঝে নিয়েছিল যে কিছু সিদ্ধান্ত সেই মুহূর্তে নেওয়া হয় যখন তাদের ফল পরিষ্কার থাকে না, এবং সেই সিদ্ধান্তগুলোই পরবর্তীতে মানুষের পরিচয় হয়ে দাঁড়ায়। সেদিন রাঘব প্রথমবার এটি অনুভব করল যে জীবন প্রতিটি প্রশ্নের উত্তর দেয় না। কখনো কখনো সে শুধু এটি দেখে যে মানুষ প্রশ্নের সামনে দাঁড়িয়ে থাকে কিনা। কোম্পানিতে রাঘবের প্রথম দিনটি তেমন ছিল না যেমনটা সে কখনো ভেবেছিল। না কোনো স্বাগত জানানো হলো, না কোনো পরিচয়। তাকে সরাসরি একটি বড় ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে অনেক লোক নিজের নিজের কাজে মগ্ন ছিল। কিবোর্ডের শব্দ, কম্পিউটারের আলো এবং মুখমণ্ডলে জমে থাকা গাম্ভীর্য এটি পরিষ্কার বলে দিচ্ছিল যে এখানে প্রতি মিনিটের দাম আছে। রাঘব চারদিকে নজর বোলাল এবং বুঝে গেল যে এই জায়গা প্রশ্ন করে না, এটি শুধু ফলাফল দেখে। তাকে ঘরের এক কোণে বসার জায়গা দেওয়া হলো। সামনে একটি সাধারণ টেবিল ছিল, একটি চেয়ার এবং কিছু কাগজ। কেউ তাকে জিজ্ঞেস করল না যে সে কোথা থেকে এসেছে বা কিভাবে এখানে পৌঁছেছে। এখানে কারোর গল্প জরুরি ছিল না। প্রতিটি মানুষের পরিচয় তার কাজ দিয়ে তৈরি হতো। এই কথাটি রাঘব বুঝে গেল এবং সে নিজেকে সেই অনুযায়ী তৈরি করে নিল। প্রথম কয়েকটা দিন সহজ ছিল না। কাজের গতি ছিল দ্রুত এবং ভুলের কোনো অবকাশ ছিল না। রাঘবকে এমন অনেক কথা শিখতে হলো যা বইতে পাওয়া যায় না। কখন কোনো কথা লিখতে হবে, কখন চুপ থাকতে হবে এবং কখন প্রশ্ন করা সঠিক। আশেপাশের মানুষ দ্রুত কাজ করত, তাদের হাত এবং মস্তিষ্ক একসাথে চলত।
অনেক সময় রাঘবের মনে হতো যে সে তাদের থেকে পিছিয়ে আছে, কিন্তু সে তাড়াহুড়ো করল না। সে দেখল, বুঝল এবং ধীরে ধীরে নিজেকে সেই ছন্দে মানিয়ে নিতে লাগল। কিছু মানুষের নজর তার ওপর আটকে যেত। সেই নজরে ভরসা ছিল না, বরং এক ধরনের সন্দেহ ছিল, যেন সে এখানে নিজের পরিশ্রমে নয়, অন্য কোনো কারণে পৌঁছেছে। রাঘব এইসব অনুভব করল, কিন্তু তার ওপর কোনো প্রতিক্রিয়া দিল না। সে জানত যে এখানে প্রতিটি প্রশ্নের উত্তর সময়ে দেওয়া হয় না। কিছু উত্তর কাজের সাথে সাথে আপনা আপনি সামনে চলে আসে। অনেক সন্ধ্যা এমন এলো যখন সে দপ্তর থেকে বেরোনোর সময় দেখত যে বাইরে অন্ধকার হয়ে গেছে। শরীর ক্লান্ত থাকত, কিন্তু মনে একটি অদ্ভুত স্থিরতা থাকত। অন্তত সে এখানে ছিল, সে চেষ্টা করছিল। যাওয়ার পথে সে মায়ের কথা ভাবত, নিজের ছোট ঘরটির কথা ভাবত, এবং নিজেকে মনে করিয়ে দিত যে এখানে পৌঁছানোর জন্য সে কতটা পথ অতিক্রম করেছে। একদিন তার হাত দিয়ে একটি ছোট ভুল হয়ে গেল। একটি রিপোর্টে একটি তথ্য ঠিকভাবে নথিভুক্ত হয়নি। এটি কোনো বড় ভুল ছিল না, কিন্তু এটি সবার সামনে জানানো হলো। রাঘব কোনো অজুহাত দিল না। সে ভুল মেনে নিল এবং সেই দিনই তা ঠিক করল। বাকিরা চলে গিয়েছিল, কিন্তু সে অনেকক্ষণ বসে রইল। প্রতিটি লাইন মন দিয়ে দেখতে থাকল। যখন সে রিপোর্টটি পুনরায় দিল, তখন কেউ কিছু বলল না, কিন্তু পরের বার তাকে যে কাজ দেওয়া হলো তাতে আগের চেয়ে বেশি দায়িত্ব ছিল। রাঘব বুঝে গেল যে এখানে ভরসা এভাবেই তৈরি হয়, ধীরে ধীরে, কোনো শোরগোল ছাড়াই। সে জানত না যে এই রাস্তা তাকে কোথায় নিয়ে যাবে। সে শুধু জানত যে প্রতিদিন তাকে গতকালের চেয়ে একটু ভালো হতে হবে। এই জায়গায় সবথেকে বড় চ্যালেঞ্জ কাজ ছিল না, সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল নিজেকে না হারিয়ে এগিয়ে যাওয়া, এবং সে সেটাই করল। প্রতিদিন এলো, প্রতিদিন শিখল, প্রতিদিন কাজ করল, কোনো অভিযোগ ছাড়া, কোনো লোক দেখানো ছাড়া। সময়কে নিজের উত্তর দিতে দিল। কোম্পানিতে আরও কিছুদিন কাটানোর পর রাঘব এটি পরিষ্কার অনুভব করতে লাগল যে এখানে কাজ শুধু কাজ নয়, এটি এক ধরনের কোষ্টি পাথর। যে যতটা টিকে থাকতে পারে সেই এগিয়ে যায়। তার আশেপাশে বসা মানুষদের ব্যবহার এখন আগের মতো নিরপেক্ষ রইল না। কিছু নজর তাকে এড়াতে লাগল, কিছু কথার মধ্যে অসম্পূর্ণতা আসতে লাগল, তথ্য পুরোপুরি দেওয়া হতো না, নির্দেশ শেষ সময়ে পাওয়া যেত, এবং অনেকবার এমন মনে হতো যেন তাকে জেনে শুনে এমন পরিস্থিতিতে ফেলা হচ্ছে যেখানে ভুলের সম্ভাবনা বেশি। একদিন টিমকে একটি গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হলো। সময় খুব কম ছিল এবং দায়িত্ব ছিল অনেক বড়। রাঘবকে সেই কাজের একটি অংশ দেওয়া হলো যা দেখতে সাধারণ ছিল, কিন্তু পুরো প্রক্রিয়াটি তারই ওপর টিকে ছিল। সে নিজের অংশটি মন দিয়ে শেষ করল, তথ্যগুলো দুবার যাচাই করল এবং এগিয়ে পাঠিয়ে দিল। কিন্তু যখন সে বাকি অংশগুলোতে নজর দিল, তখন সে গড়বড় দেখতে পেল। কিছু তথ্য একে অপরের সাথে মিলছিল না। যদি এই কাজ এভাবেই জমা হতো, তবে ভুলটি পুরো গ্রুপের ঘাড়ে আসত। কিছুক্ষণের জন্য রাঘব নিঃশব্দে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল যে যদি সে এখন কিছু না বলে, তবে পরে জবাব দেওয়া আরও কঠিন হবে। সে কোনো অভিযোগ ছাড়াই শুধু তথ্যের ভিত্তিতে কথা বলল। সে জানালো যে কোথায় অমিল আছে এবং এর কী প্রভাব পড়তে পারে। তার গলায় না কোনো অভিযোগ ছিল, না কোনো আক্রোশ, শুধু পরিষ্কার তথ্য ছিল। ঘরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। কিছু মানুষের মুখ শক্ত হয়ে গেল। একজন সহকর্মী তীক্ষ্ণ স্বরে বললেন যে তাকে নিজের কাজ পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত ছিল। রাঘব তর্ক করল না। সে শুধু এটুকুই বলল যে যদি ভুল দেখা যায় এবং সেটি না জানানো হয়, তবে ক্ষতি সবার হয়। এই কথাটি কারোর পছন্দ হল না, কিন্তু একে অস্বীকারও করা গেল না। সেদিনের পর পরিবেশ আরও বদলে গেল। এখন কথাবার্তা কম আর নজরদারি বেশি হয়ে গেল। তার কাজকে বারবার যাচাই করা হতে থাকল। ছোট ছোট বিষয়ে প্রশ্ন উঠতে লাগল। রাঘব বুঝতে পারছিল যে এই চাপ এমনি এমনি নয়, এটি তাকে পরখ করার আরও একটি উপায়। অনেক সময় সন্ধ্যায় দপ্তর থেকে বেরোনোর সময় তার মনে হতো যে এই বোঝা ধীরে ধীরে তার ভেতরে নামছে। ক্লান্তি এখন আর শুধু শরীরের রইল না। এক সন্ধ্যায় যখন সে বাইরে বেরোল, তখন সে নিজেকে জিজ্ঞেস করল যে এই সব কি সঠিক? এখানে টিকে থাকার জন্য কি প্রতিদিন নিজেকে প্রমাণ করা জরুরি? উত্তর তৎক্ষণাৎ মিলল না, কিন্তু পরের দিন সকালে সে আবার সময়ে পৌঁছাল। সেই একই টেবিল, সেই একই স্ক্রিন, সেই একই মানুষ। তফাৎ শুধু এটুকুই যে এখন তার ভেতরে কোনো বিভ্রান্তি ছিল না। সে এখানে কাউকে খুশি করতে আসেনি, সে এখানে নিজের কাজ ঠিকভাবে করতে এসেছিল। রাঘব জানত না যে এই সংঘাত আগে কত দূর পর্যন্ত যাবে, কিন্তু সে এটি পরিষ্কার বুঝতে পেরেছিল যে এই জায়গায় আসল পরীক্ষা এখন শুরু হয়ে গেছে, আর এই পরীক্ষায় পিছিয়ে আসার মানে ছিল নিজের থেকে পিছিয়ে আসা। সে এর জন্য প্রস্তুত ছিল না। পরের কয়েকদিনে রাঘবকে এটি পুরোপুরি পরিষ্কার হয়ে গেল যে পরিস্থিতি এখন আর স্বাভাবিক নেই। কাজ একই ছিল, কিন্তু তার মানে বদলে গিয়েছিল। প্রতিটি ফাইল যা সে জমা দিত কোনো না কোনো কারণে ফেরত আসত। কখনো বলা হতো যে রেফারেন্স ঠিক নেই,
কখনো বলা হতো যে দিক স্পষ্ট নয়। রাঘব প্রতিবার বসে পুনরায় দেখত এবং দেখত যে যেসব বিষয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেগুলো আগে থেকেই ঠিক করা নির্দেশের ভেতরেই আসে। ধীরে ধীরে সে বুঝতে পারল যে এখানে ভুল খোঁজা উদ্দেশ্য নয়, বরং কারও একজনের উপর দায়িত্ব চাপানো অনেক সহজ রাস্তা। এক সকালে টিমকে একটি মিটিংয়ের জন্য ডাকা হলো। বিষয় সেই একই রিপোর্ট ছিল, যাতে রাঘব আগেই তথ্যের গড়বড়ের দিকে নজর আকর্ষণ করেছিল। এখন সেই রিপোর্টকেই সমস্যা হিসাবে সামনে রাখা হলো। ঘরে বসা মানুষদের নজর বারবার তার দিকে যাচ্ছিল। কেউ তার নাম সরাসরি নিল না, কিন্তু কথার মোড় সেই দিকেই ছিল, যেন ভুলটি তারই হয়েছে। রাঘব কোনো তাড়াহুড়ো ছাড়াই পুরো কথাটি শুনল। তার ভেতরে একটি অদ্ভুত নিস্তব্ধতা ছিল। সে বুঝে গিয়েছিল যে এটি সেই মুহূর্ত যার জমি গত কয়েক দিন ধরে তৈরি করা হচ্ছিল। যখন সে কথা বলার সুযোগ পেল, তখন সে নিজের স্বর স্থির রাখল। সে এটি জানালো যে তাকে কোন কাজটি দেওয়া হয়েছিল, সে সেটি কখন এবং কিভাবে জমা দিয়েছিল, এবং গড়বড়ের তথ্য আগেই জানিয়ে দিয়েছিল। সে কারো দিকে আঙুল তুলল না, সে শুধু ঘটনার ক্রম রাখল, ঠিক যেমনটা ঘটেছিল। কিছু মানুষের মুখভঙ্গি বদলাতে লাগল। কেউ কাগজ উল্টালো, কেউ নজর সরিয়ে নিল। রাঘব নিজের কথা সেখানেই থামালো যেখানে তথ্য শেষ হয়ে গিয়েছিল। সে এটি বলল না যে অন্য কারো ভুল হয়েছে। সে শুধু এটুকুই বলল যে যদি সেই সময় ওই সংকেতগুলোতে নজর দেওয়া হতো, তবে আজকের পরিস্থিতি হয়তো আলাদা হতো। এই কথাটি কারো কাছে কঠোর মনে হল না, কিন্তু একে এখন আর অবহেলা করাও গেল না। তখনই সেই মহিলাটি বললেন। তিনি রাঘবকে জিজ্ঞেস করলেন যে তার কি সেই সময়ে এটি আন্দাজ ছিল যে কথা তোলার প্রভাব তার জন্য মুশকিল তৈরি করতে পারে। রাঘব কোনো দ্বিধা ছাড়াই বলল যে হ্যাঁ, সে তা জানত, কিন্তু সে এটাও বলল যে যদি সে চুপ থাকত এবং পরে সেই একই ভুল সামনে আসত, তবে সে নিজের সাথে নজর মেলাতে পারত না। এই উত্তর কোনো সাফাইয়ের মতো ছিল না, এটি শুধু একটি সত্য স্বীকারোক্তি ছিল। মহিলা বাকি সদস্যদের দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন যে কারো কাছে এই ক্রমটিকে ভুল প্রমাণ করার জন্য কোনো জোরালো কথা আছে কিনা। কোনো উত্তর এলো না। কিছু মুখ অস্বস্তিতে ছিল, কিছু নজর নিচু হয়েছিল। সেই মুহূর্তে এটি পরিষ্কার হয়ে গেল যে এখন কথা কোনো একজন কর্মীর নয়, বরং কাজ করার পদ্ধতির। মহিলা বললেন যে কোনো সংস্থায় ভুল হতে পারে, কিন্তু ভুল ঢাকা দেওয়া এবং সেটি অন্য কারো উপর চাপানো তার চেয়ে অনেক বড় ক্ষতি করে। তিনি এটাও বললেন যে দায়িত্ব ঠিক করা হবে, কিন্তু তথ্যের ভিত্তিতে, অনুমানের সাহায্যে নয়। মিটিং সেখানেই শেষ করে দেওয়া হলো। মানুষ ধীরে ধীরে ঘর থেকে বেরোতে লাগল। রাঘব সব শেষে উঠল। তার ভেতরে না জয়ের ভাব ছিল, না হারের, শুধু একটি হালকা ভাব ছিল, যেন অনেক দিনের জমা বোঝা কোথাও নেমে গেছে। বাইরে বেরোনোর সময় সে ভাবল না যে আগে কি হবে। সে শুধু এটুকুই জানত যে সে আজকেও সেটাই বলল যা সত্যি ছিল। সেদিন রাঘব এটি বুঝল যে প্রতিটি মোড়ে গলা তোলা জরুরি হয় না। কখনো কখনো পরিষ্কার এবং শান্ত শব্দই সবথেকে বড় অবলম্বন হয়ে দাঁড়ায়, এবং সেগুলোই সামনের রাস্তা খুলে দেয়। মিটিংয়ের পরের দিনগুলো রাঘবের জন্য কোনো ঘোষণা হয়ে এলো না, বরং ধীরে ধীরে নিজের উপস্থিতি জানান দিল। দপ্তরের পরিবেশ একই ছিল, মানুষজনও একই ছিল, কিন্তু তাদের ব্যবহারে একটি পরিষ্কার তফাৎ দেখা যেতে লাগল। যেসব নজরে আগে দূরত্ব আর সন্দেহ ছিল, এখন সেগুলোতে স্থিরতা ছিল। কথাবার্তা হঠাৎ বন্ধুসুলভ হয়ে গেল না, কিন্তু তাতে আগের মতো শীতলতাও রইল না। কাজ সংক্রান্ত প্রশ্ন এখন সরাসরি করা হতে লাগল, এবং উত্তরগুলোকে কোনো টালবাহানা ছাড়াই গ্রহণ করা হতে লাগল। এই পরিবর্তন ছোট ছিল, কিন্তু রাঘব বুঝতে পারছিল যে এখানে ছোট পরিবর্তনগুলোই সবথেকে বেশি গুরুত্ব পায়। কাজের দায়িত্ব এখন আর আগের মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল না। তাকে যে কাজ দেওয়া হতো তার উদ্দেশ্য এবং সীমা পরিষ্কার থাকত। এটি ভরসার সংকেত ছিল, কিন্তু সেই সাথে একটি চাপও। রাঘব জানত যে এই ভরসা স্থায়ী নয়, একে প্রতিদিন নিজের কাজ দিয়ে প্রমাণ করতে হবে। সে নিজের পথ বদলাল না, না সে বেশি কথা বলা শুরু করল, না নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করল। সে শুধু নিজের কাজের দিকে নজর দিল, যেমনটা আগে করে আসছিল। কিছু সহকর্মী যারা আগে তার থেকে দূরত্ব বজায় রাখত, এখন কাজের প্রয়োজনে তার কাছে আসতে লাগল। তাদের প্রশ্নে কোনো দ্বিধা ছিল না। রাঘব না অতিবাহিত দিনের কথা তুলল, না কোনো ধরনের সন্তুষ্টি লেখাল। সেই জানত যে এখানে সম্পর্ক শব্দ দিয়ে নয়, কাজ দিয়ে তৈরি হয়, এবং কাজই সেই জমি যার ওপর তাকে দাঁড়িয়ে থাকতে হবে। এক সন্ধ্যায় সে সেই মহিলার একটি ছোট বার্তা পেল, যিনি ওই মিটিংয়ে সবথেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন।
বার্তায় কোনো প্রশংসা ছিল না, কোনো আনুষ্ঠানিক অভিনন্দন ছিল না, শুধু এই তথ্য ছিল যে পরের সপ্তাহ থেকে একটি নতুন প্রজেক্টে কাজ শুরু করা হবে এবং সে তাতে যুক্ত থাকবে। রাঘব বার্তাটি পড়ে ফোন রেখে দিল। তার ভেতরে কোনো উত্তেজনার শব্দ ছিল না, শুধু একটি শান্ত স্বীকৃতি ছিল, যেন সে যে রাস্তাটি বেছে নিয়েছিল সেটি এখন কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে। বাড়ি ফেরার সময় সে অনেক দিন পর নিজের পদক্ষেপের গতির দিকে খেয়াল দিল। সেটি আগের মতো ভারী ছিল না। তার মায়ের কথা মনে পড়ল। সে ভাবল যে যদি সে তাকে এই সব জানায় তবে হয়তো তিনি বেশি কিছু বলবেন না, হয়তো শুধু এটুকুই বলবেন যে মানুষকে সেই পথই বেছে নেওয়া উচিত যে পথে চলতে গিয়ে তাকে নিজের সাথে নজর সরাতে না হয়। এই চিন্তা তার মনে গেঁথে গেল। পরের কয়েক সপ্তাহে কাজের চাপ বাড়ল, কিন্তু এখন সেই চাপ একা সহ্য করার মতো ছিল না। এখন তার কাছে মতামত চাওয়া হতো, তার কথা শোনা হতো এবং অনেকবার তা কার্যকরও করা হতো। সে তখনও নতুনই ছিল, কিন্তু এখন তাকে বাইরের মানুষ ভাবা হচ্ছিল না। এই পরিবর্তন ধীর ছিল কিন্তু গভীর ছিল। রাঘব জানত না যে আগে কি হবে, এই সুযোগ কতদিনের সেটিও পরিষ্কার ছিল না, কিন্তু এখন সে ভয়ের ওপর ভর করে এগিয়ে যাচ্ছিল না। এখন তার পদক্ষেপ সেই ভরসায় টিকেছিল যা সে নিজের ওপর করতে শিখেছিল। সে এটি বুঝে নিয়েছিল যে কিছু সিদ্ধান্ত জীবনকে তৎক্ষণাৎ বদলে দেয় না, কিন্তু সেগুলো মানুষকে ভেতর থেকে মজবুত করে দেয়, এবং সেই মজবুতি সামনের প্রতিটি রাস্তার ভিত্তি হয়। সময় নিজের গতিতে এগিয়ে চলল এবং রাঘব তার সাথে সাথে চলল। নতুন প্রজেক্ট সহজ ছিল না, কাজের চাপ বেড়েছিল, দায়িত্বও আগের চেয়ে বেশি ছিল, কিন্তু এখন এই বোঝা তাকে ভেঙে খেলার মতো লাগত না। এখন সে বুঝে গিয়েছিল যে এটি সেই ভার যা ভরসার সাথে দেওয়া হয়। দপ্তরে তার নাম কোনো ঘটনা বা গল্পের মতো নেওয়া হতো না, সে শুধু এমন একজন মানুষ হয়ে গিয়েছিল যে নিজের কাজ ঠিকভাবে করে, না কোনো শোরগোল, না কোনো লোক দেখানো ব্যাপার। এই পরিচয়টি তার কাছে সবথেকে সত্যি মনে হল। কাজের মাঝে কখনো কখনো সে জানালার পাশে দাঁড়িয়ে পড়ত এবং বাইরে তাকিয়ে নিজেকে একটি প্রশ্ন করত যে সে এখানে কিভাবে পৌঁছাল। সেই মুহূর্তগুলোতে তার মায়ের আওয়াজ মনে পড়ত, লম্বা পরামর্শ ছাড়াই, কোনো প্রশ্ন ছাড়াই, শুধু একটি সোজা কথা যে মানুষকে সেই পথই বেছে নেওয়া উচিত যাতে চলতে গিয়ে রাতের ঘুম না কেড়ে নেয়। রাঘব অনুভব করল যে সে সেই কথাটিকে নিজের ভেতরে অনেক আগে থেকেই জায়গা দিয়ে দিয়েছিল। এক সন্ধ্যায় কাজ থেকে ফেরার সময় সে রাস্তার ধারে একজন মানুষকে গাড়ির পাশে চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। রাঘব কিছুক্ষণ থামল, সে সাহায্য করল, কথা শেষ হল এবং সে এগিয়ে গেল। না সে সেই মুহূর্তটিকে বিশেষ কিছু বানাল না, না কাউকে জানাল। চলতে চলতে সে এটি বুঝতে পারল যে কিছু সিদ্ধান্ত মানুষের জীবনকে কোনো শোরগোল ছাড়াই দিক নির্দেশ করে দেয়। সেগুলো বড় হয় না, কিন্তু টিকে থাকে। সেই রাতে সে অনেক রাত পর্যন্ত জেগে থাকল না, সে ফোন তুলল না, বই খুলল না, সে শুধু শুয়ে রইল এবং নিজের শ্বাসের শব্দ শুনতে থাকল। প্রথমবার সে ভেতরে একটি স্থিরতা অনুভব করল, যেন দীর্ঘ সময় ধরে জমে থাকা কোনো বোঝা ধীরে ধীরে নেমে গেছে। সে বুঝতে পারল যে জীবন প্রতিবার পুরস্কার দেয় না, কিন্তু কখনো কখনো সে মানুষকে অন্তত এটুকুই দিয়ে দেয় যাতে সে নিজের সাথে নজর মেলাতে পারে। রাঘব জানত না যে সামনের রাস্তা কতটা লম্বা। পদ, টাকা এবং নাম এখনও অনিশ্চিত ছিল, কিন্তু একটি কথা পরিষ্কার ছিল, সে এখন আর নিজের সিদ্ধান্ত থেকে পালাচ্ছিল না। সে এটি স্বীকার করে নিয়েছিল যে সঠিক হওয়া সবসময় সহজ হয় না, কিন্তু ভুলের সাথে বেঁচে থাকা তার চেয়ে অনেক বেশি কঠিন। সে এখন ভয়ের ওপর ভর করে এগিয়ে যাচ্ছিল না। কখনো কখনো জীবন আমাদের খুব উঁচু জায়গায় নিয়ে যায় না, সে শুধু আমাদের সেখানেই দাঁড় করিয়ে দেয় যেখানে আমরা নিজেদের চিনতে পারি। রাঘব সেই জায়গাতেই দাঁড়িয়েছিল, না খুব আগে, না খুব পেছনে, শুধু নিজের সাথে, এবং হয়তো এটাই ছিল সবথেকে বড় প্রাপ্তি। যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তবে নিজের চিন্তা এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আপনার একটি কথা অন্য কারো জন্য সাহস হতে পারে। গল্পটি পছন্দ হলে একে লাইক করুন এবং এমনই সত্য ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতিটি গল্প শোরগোল দিয়ে বদলায় না, কিছু গল্প শুধু নিঃশব্দে রাস্তা দেখিয়ে দেয়। কখনো কখনো জীবন আমাদের খুব বড় সিদ্ধান্তের সামনে দাঁড় করায় না, সে শুধু আমাদের প্রতিদিনের ছোট ছোট নির্বাচনের সামনে রাখে। থামা নাকি এগিয়ে যাওয়া, সত্যি বলা নাকি চুপ থাকা, সাহায্য করা
নাকি মুখ ফিরিয়ে নেওয়া? সেই মুহূর্তগুলোতে আমাদের মনে হয় যে এটি তো ছোট কথা, এতে কি তফাৎ হবে? কিন্তু আসলে জীবন সেই মুহূর্তগুলোতেই আমাদের পরখ করছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি সঠিক সিদ্ধান্ত তৎক্ষণাৎ পুরস্কার দেয় না। অনেকবার তার ফল উল্টোও হতে পারে। আপনাকে সন্দেহের নজরে দেখা হতে পারে, আপনাকে একা ছেড়ে দেওয়া হতে পারে, আপনাকে নিজের সততার দাম চোকাতে হতে পারে। কিন্তু যদি আপনি হারের ভয়ে দিনের পর দিন প্রতিটি মুহূর্তে ভয় নিয়ে বাঁচেন, তবে একদিন আপনি নিজেকে আয়নায় দেখে প্রশ্ন করবেন যে আপনি নিজেকে কবে হারিয়ে ফেললেন। দুনিয়া প্রায়ই আপনাকে শেখায় যে চুপ থাকো, স্রোতের সাথে চলো, প্রশ্ন তুলো না। কিন্তু এই গল্প বলে যে প্রশ্ন তোলাই জরুরি হয় না। কখনো কখনো শুধু সত্যের সাথে দাঁড়িয়ে থাকাই যথেষ্ট হয়, কোনো শোরগোল ছাড়াই, কাউকে ছোট না করে, নিজের ভেতরের আওয়াজকে না দাবিয়ে। এটিও বোঝা জরুরি যে সততা কোনো স্লোগান নয়, এটি প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনের নির্বাচন। এটি আপনাকে জনপ্রিয় করে তোলে না, কিন্তু এটি আপনাকে স্থির বানায়, এবং স্থির মানুষই মুশকিল সময়ে ভেঙে পড়ে না। যদি আজ আপনি এমন কোনো মোড়ে দাঁড়িয়ে থাকেন যেখানে সঠিক এবং সহজের মধ্যে নির্বাচন করতে হবে, তবে এই গল্প আপনাকে একটি কথা মনে করিয়ে দিতে চায়। সহজ রাস্তা আপনাকে আজ বাঁচাতে পারে, কিন্তু সঠিক রাস্তা আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত আগলে রাখবে। জীবনের সবথেকে বড় পুরস্কার এটি নয় যে মানুষ আপনার সম্পর্কে কি বলে। সবথেকে বড় পুরস্কার হলো এটি যে রাতে শোয়ার সময় আপনি নিজের সাথে নজর মেলাতে পারেন। আর যদি আপনি এটি করতে পারছেন, তবে বুঝে নিন আপনি হারছেন না, আপনি শুধু ধীরে ধীরে সঠিক জায়গায় পৌঁছচ্ছেন।